ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো চাকরির পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে জিজ্ঞাসা করা হয়, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। সংবিধানের প্রস্তাবনা। ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। এই প্রস্তাবনা বা উদ্দেশিকা সংবিধানের মূল নীতি উপস্থাপন করে এবং এর কর্তৃত্বের উৎস নির্দেশ করে। প্রস্তাবনাটি উদ্দেশ্য প্রস্তাবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা 13ই ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহেরু দ্বারা গণপরিষদে প্রস্তাবিত করা হয়েছিল। তাহলে কবে প্রস্তাবিত করা হয়েছিল কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। 13ই ডিসেম্বর 1946 সালে। কে? জওহরলাল নেহেরু। এবং 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদে গৃহীত হয়েছিল। তাহলে কবে এই প্রস্তাবনা গণপরিষদে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। যা 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। তাহলে কার্যকর কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে। আর গৃহীত কবে হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। এই দুটো কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর ভারতে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। তাহলে এই 26শে জানুয়ারি কিন্তু ভারতে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। প্রস্তাবনাটিকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তিনটি নতুন শব্দ যুক্ত হয়েছিল। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। এই তিনটে শব্দ যুক্ত হয়েছিল কত সালে? 1976 সালে। কততম সংবিধান সংশোধন? 42তম। তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই শব্দ তিনটি কত সালে বা কোন সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত করা হয়েছিল? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট লাইন। আমরা ভারতের জনগণ, এটি ভারতের জনগণের চূড়ান্ত সার্বভৌমত্ব নির্দেশ করে। সার্বভৌম শব্দটির অর্থ হল ভারতের নিজস্ব স্বাধীন কর্তৃক রয়েছে এবং এটি অন্য কোনো বহিরাগত শক্তির আধিপত্য নয়। সমাজতান্ত্রিক শব্দটির অর্থ গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্রের অর্জন শেষ হয়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়। তাহলে এই সমাজতান্ত্রিক শব্দটা আগেই বলেছি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হল ভারতের সমস্ত ধর্ম রাষ্ট্রের কাছ থেকে সমান সম্মান, সুরক্ষা এবং সমর্থন পায়। এটিও আগেই জানিয়েছি, 42তম সংবিধান সংশোধনী 1976 সালে যুক্ত হয়, প্রস্তাবনার সঙ্গে যুক্ত হয়েছিল। গণতান্ত্রিক বলতে বোঝায় যে ভারতের সংবিধানের একটি প্রতিষ্ঠিত রূপ রয়েছে, যা একটি নির্বাচনে প্রকাশিত জনগণের ইচ্ছা থেকে এর কর্তৃত্ব পায়। প্রজাতন্ত্র শব্দটি নির্দেশ করে যে রাষ্ট্রের প্রধান জনগণ দ্বারা নির্বাচিত হয় এবং ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের নির্বাচিত প্রধান। তাহলে এখানে আমি আলোচনা করলাম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র বলতে কী বোঝে, এই চারটে বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপর আসি, ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী। তাহলে স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রীকে, এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? ভীমরাও রামজি আম্বেদকর বা বি আর আম্বেদকর। 1990 সালে ভীমরাও রামজি আম্বেদকর ভারতরত্ন পেয়েছিলেন। এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে ভারতরত্ন কত সালে দেওয়া হয়েছিল ভীমরাও রামজি আম্বেদকরকে। তিনি প্রথম ভারতীয় যিনি বিদেশে অর্থনীতিতে ডক্টরেট করেছিলেন। তাহলে ডক্টরেট করেছিলেন বিদেশে অর্থনীতিতে, তিনিই কিন্তু প্রথম, বি আর আম্বেদকর। এরপর আসি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের দীর্ঘতম রাষ্ট্রপতি ছিলেন এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত থেকে? 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত ছিলেন। 24শে জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে 24শে জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত কে হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর তিনি গণপরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যেটি ভারতের প্রজাতন্ত্রের প্রথম সংবিধান প্রণয়ন করেছিলেন, যা 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এছাড়া তিনি 1946 সালে অন্তর্বর্তী জাতীয় সরকারের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী। তাহলে অন্তর্বর্তী জাতীয় সরকারের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়।
জে.বি. কৃপালিনী তার আসল নাম কি? জীবতরাম ভগবান দাস কৃপালিনী, কিন্তু তাকে আচার্য কৃপালিনী না বলেই বেশি পরিচিত। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। এই প্রশ্নটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় যে যখন ভারত স্বাধীনতা অর্জন করে তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী, 1947 সালে। এটা কিন্তু আসে বারবার পরীক্ষায়। এরপর জেনে নেব প্রস্তাবনাটিতে 4টি উপাদানগুলো কি কি? 1. সংবিধানের কর্তৃত্বের উৎস। 2. ভারতীয় রাজ্যগুলির প্রকৃতি। 3. সংবিধানের উদ্দেশ্য। 4. সংবিধান গৃহীত হওয়ার তারিখ। এই 4টি হচ্ছে কি সংবিধানের যে প্রস্তাবনা তার উপাদান। এবার জেনে নেব ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস, অর্থাৎ সংবিধানের বিভিন্ন অংশ কোন দেশ থেকে গৃহীত সেই সম্পর্কে জেনে নেব। এখানে ব্রিটেন বা ব্রিটিশ বা ইংল্যান্ড যেটাই বলা হয়, ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছিল? 1. প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যক্রম। 2. মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা। 3. সংসদীয় শাসন ব্যবস্থা। 1. নাগরিকত্ব। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, শক্তিশালী নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা, লোকসভার স্পিকারের কার্যাবলী আর রিট জারি করার ক্ষমতা। এইগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে। এরপর আমেরিকা থেকে প্রস্তাবনার ধারণা, মৌলিক অধিকারের ধারণা, লিখিত সংবিধানের ধারণা, সুপ্রিম ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট হবে সেটা, বিচার ব্যবস্থার স্বাধীনতা। এরপর কানাডা থেকে কী কী নেওয়া হয়েছিল? কানাডা কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন, আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকার ধারণা, ব্যবসা বাণিজ্যের অধিকার, সংসদের যুগ্ম অধিবেশন। রাশিয়া থেকে লোকসভার স্পিকারের কার্যাবলী, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য। আর ফ্রান্স থেকে কী নেওয়া হয়েছিল? প্রজাতন্ত্রের ধারণা, স্বাধীনতার সাম্য ও সৌভ্রাতৃত্ববোধ। এরপর দক্ষিণ আফ্রিকা রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি, সংবিধানের সংশোধনের ধারণা। এরপর আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতি দ্বারা মনোনয়ন আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এরপর জার্মানি থেকে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। জাপান থেকে কী নেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়ম। এছাড়াও ভারত শাসন আইন 1935 থেকে কী কী নেওয়া হয় সেগুলো জেনে নেব। জরুরি অবস্থা, রাজ্যপালের ধারণা, পাবলিক সার্ভিস কমিশনের ধারণা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।